প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জন্মভূমি টিভিতে আন্তর্জাতিক খবরের মাঝে আমেরিকার অনেক খবর। অত্যন্ত দুঃখজনক, আমেরিকার মধ্য আমেরিকার মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিস শহরে যে দুর্ঘটনা ঘটেছে। আপনারা জানেন, ট্রামের অভিবাসী আইন নিয়ে দীর্ঘদিন যাবতেই আমেরিকা অত্যন্ত সোচ্চার। মানুষের মাঝে একটি গণজাগরণ তৈরি হয়েছে, চারিদিকে বিক্ষোভ বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে অভিবাসী প্রবাসীদের জীবন, প্রবাসীদের থাকা না থাকা, অস্তিত্বের প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছে। আজকে নিউ ইয়র্ক মোটামুটি শান্ত ছিল। বিভিন্ন কারণে নিউ ইয়র্কে আজকে অনেক খারাপ ওয়েদার। নিউ ইয়র্কে গত কয়েক বছরের মাঝে আজকে ছিল তুষার ঝড়। সেই তুষার ঝড়ে প্রায় শাটডাউন পুরা শহর। আগামীকাল সোমবার সবকিছুই বন্ধ থাকবে, স্কুল থেকে শুরু করে সবকিছু বন্ধ থাকবে। তবে অফিস আদালত যেগুলি নাম কাস্তে খোলা থাকার কথা, তেমন কার্যক্রম খুব একটা হবে, মানুষ খুব একটা বেরোতে পারবে তা মনে হয় না। তবে সম্ভবত অনলাইন এবং টেলিফোনের মাধ্যমেই সরকারি কাজকর্মের জরুরি বিষয়গুলি করা হতে পারে, এরকমই অনুমান করা হচ্ছে। কারণ এখনো মানুষ বের হতে পারছে না। রাস্তায় বরফ, স্নো, এখন প্রায় আইস হচ্ছে। কভার্ড হয়ে আছে সমস্ত গাড়ি। গাড়িগুলিকে রাস্তায় বের করতে গেলেও অনেক কঠিন কাজ। অনেকেই হয়তো সেটা পারবে না এখন এই মুহূর্তে। তবে রাস্তাঘাট মোটামুটি ভাবে হাইওয়েগুলি সচল হয়েছে। প্রধান প্রধান রাস্তাগুলি থেকেও স্নো সরিয়ে ফেলা হয়েছে। পরিস্থিতি আগামীকাল মঙ্গলবারের মাঝে হয়তো স্বাভাবিক হবে। অন্তত মানুষের চলাফেরা এবং অফিস আদালত স্কুল সবকিছুই স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রিয় দর্শক, বলছিলাম আমেরিকার অভিবাসী নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে যে ধরনের আন্দোলন বাইরে চলছে, এরই মাঝে একজনকে হত্যা করা হলো। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ নিয়ে প্রচুর আলোচনা, এ নিয়ে প্রচুর লেখালেখি এবং বিশ্লেষণ মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, সর্বত্র। তাই এই বিষয়টি এখন আমেরিকায় টক অব দ্য টাউন টাইপের আলোচনায় বেশ জোরালো হয়ে দাঁড়িয়েছে। এদিকে ট্রাম্প গ্রিনল্যান্ড থেকে সরে আসলেন কিনা এ নিয়েও বেশ আলোচনা। তিনি এত হুঙ্কার গ্রিনল্যান্ডে যাবেন, কিন্তু গ্রিনল্যান্ডে এখন যাচ্ছে কি যাচ্ছে না সেই ব্যাপারটা অনেকটাই নীরব। কারণটা হলো, যেটা মনে হয় রাজনৈতিক মহল যেটা ভাবছে সেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়ন, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি, ওরা যখনই ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হয়েছে গ্রিনল্যান্ডের ইস্যুতে, তখনই কিন্তু ট্রাম্প একটা বিবৃতি দিয়েছেন, বলছেন জোরপূর্বক তিনি গ্রিনল্যান্ড দখল করবেন না। এটা হয়তো ইউরোপের প্রেসার, ইউরোপের দেশগুলির আমেরিকার সঙ্গে অসহযোগিতা, ন্যাটোর ভবিষ্যৎ, এই সব কিছু মিলে আমেরিকার অন্দরেও অপোজিশন ডেমোক্রেটিক পার্টি এবং ট্রাম্পের নিজের দলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। যে কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো গ্রিনল্যান্ড ইস্যুকে আপাতত ধামাচাপা দেওয়ারই একটি চেষ্টা করছেন। এটা অনেকাংশে ব্যাকআপ মনে করছে অনেকেই। তবে ইউরোপিয়ান ইউনিয়ন এই বিষয়ে অত্যন্ত সোচ্চার। তারা কোনো অবস্থাতেই গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে আমেরিকার সঙ্গে কোনো ধরনের কথায় যেতে রাজি নয়, আমেরিকার কোনো ধরনের কথা শুনতেও রাজি নয়। তাদের হুমকি আগেই দিয়ে রেখেছিল, গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকা যদি বাড়াবাড়ি করে তাহলে এই বাড়াবাড়ি শেষ পর্যন্ত ন্যাটো তে আঘাত আসতে পারে।
প্রিয় দর্শক, তারপর ইরান প্রসঙ্গে, ইরানে নৌবহর পাঠানো হয়েছে যে পার্সিয়ান গলফের দিকে যাচ্ছে, উদ্বেগ মিডিল ইস্ট জুড়েই। তবে খুব একটা বিষয় কিছু হচ্ছে তেমন কোনো লক্ষণ দেখা না গেলেও, যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলি, বিশেষ করে সৌদি আরব, কাতার, আবুধাবি এবং ওইদিকে তুরস্ক এবং মরক্কো, সিরিয়া, এই সমস্ত দেশগুলি সম্ভবত আমেরিকাকে আপাতত এই মুহূর্তে ইরান ইস্যুতে চুপ থাকতে বলছে। কারণ মধ্যপ্রাচ্যের স্টেবিলিটি নিয়ে এই সমস্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে এর আগেই। তাই ইরান, আমেরিকা, ইসরায়েল, ইরান নিয়ে যদি মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের দামামা বেজে উঠে, মহড়া শুরু হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলি চুপ করে বসে থাকবে এমনটি নয়। যদিও এই সমস্ত দেশের অনেকের সাথেই ইরানের খুব সুসম্পর্ক রয়েছে, তা নয়, তবু মধ্যপ্রাচ্য ইস্যুতে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলি, যে সমস্ত দেশে এমনকি আমেরিকান বেজ রয়েছে, আমেরিকান সোলজার রয়েছে, তারা ওদেরকে ইগনোর করে, সৌদি আরবকে ইগনোর করে আমেরিকা ইরানে অ্যাটাক করতে যাবে এমনটি বাবা ঠিক নয়। বাবা যায় না। কাতারের অবস্থানটাও সেই। তারপর কুয়েতে রয়েছে আমেরিকার বিশাল বহর রয়েছে, ইরাকে। তো সার্বিক পরিস্থিতি মিলিয়ে হয়তো ওই যে যাকে বলে এই কারেঙ্গা ওই কারেঙ্গা, এরকমই চলতে থাকবে, উত্তেজনা থাকবে। ইরান হুমকি দিবে আমেরিকাকে, আমেরিকা ইরানকে হুমকি দেবে, বলবে আরো পাঠাচ্ছি, আরো জাহাজ পাঠাচ্ছি, আরো ড্রোন পাঠাচ্ছি। এই এক ধরনের উত্তেজনা হয়তো আরো কিছুদিন থাকবে। এখন ভেনেজুয়েলা সম্পর্কে একটু কথা বলি। ভেনেজুয়েলার যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন মাচাদো রড্রিগাস, রড্রিগাসকেও কিন্তু এখন বলা হচ্ছে মাদারোকে তুলে আনার পেছনে হয়তো রড্রিগাসেরও হাত রয়েছে। এর আগে অবশ্য বলা হয়েছিল যে গড়ের শত্রু বিভীষণ, তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা সন্দেহ করেছিল বা বেশ আলোচিত হয়েছিল। এখন আজকাল আবার শোনা যাচ্ছে ইসের কথা, এখন যিনি প্রেসিডেন্ট তার কথা। তো বিষয়টি বেশ ইন্টারেস্টিং। এদিকে ভেনেজুয়েলার তেল, যে তেল নিয়েই এই যুদ্ধ, যে তেল নিয়েই দীর্ঘদিন যাবৎ ভেনেজুয়েলার সাথে আমেরিকার একটি দ্বন্দ্ব চলছে। এ- এমনটি আবার কিউবার সঙ্গেও। আজকেই কিউবার প্রেসিডেন্ট রাউল, তিনিও কিন্তু আমেরিকাকে এক ধরনের হুমকি টাইপের বলেছে। কারণ হাবানা প্রশাসনের কাছে ভালো লাগছে না আমেরিকান রণতরীগুলি এবং আমেরিকান যুদ্ধ প্লেন থেকে শুরু করে যুদ্ধ জাহাজ হাবানার আশেপাশে যারা টহল দিচ্ছে, সেটি হাবানা সরকার সুনজরে নিচ্ছে না। যে কারণে কিউবার প্রেসিডেন্ট আজকে একটি হুমকিও ট্রাম্পকে দিয়ে রেখেছেন। ভেনেজুয়েলার যে তেল, যেটা যার কথা আগে বলছিলাম, যে তেল বিক্রির ব্যাপারে যে আন্তর্জাতিক বাণিজ্য, সেটা কিন্তু আমেরিকা শুরু করেছে। এমনকি আমাদের প্রতিবেশী ভারতের আম্বানি গ্রুপ সেখান থেকে বিপুল তেল কিনছে। তারা আগে থেকেই কিনতো, কিন্তু যেটা আগে তাদের যেটা সিলসিলা ছিল, যেটা মাদারু গভর্নমেন্টের সঙ্গে, সরকারের সাথে, সেটাও সম্ভবত ওরা এখন আমেরিকান ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করে ভেনেজুয়েলার তেল নিচ্ছে। ভেনেজুয়েলা পৃথিবীতে 4 নম্বর তেল সমৃদ্ধ দেশ। এরপরেও একটি কথা বলে রাখি, ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকায় গরিব দেশ বলেই এখনো এখনো খ্যাত। কারণ
করাপশন চূড়ান্ত পর্যায়ে সেখানে, যে কারণে ভেনেজুয়েলায় হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক। এখন ফিরে আসি বাংলাদেশের টি-20 নিয়ে। বাংলাদেশ ফাইনাল বলছে টি-20-তে যাবেন না। আবার আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডে নিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের বড় ভাই পাকিস্তান, পাকি ভাইরা খুব হুঙ্কার দিচ্ছেন, তারা খেলবে না। আইসিসিও পাকি ভাইয়ের সেই হুঙ্কারের জবাবে আনঅফিসিয়ালি বলে রেখেছে, যদি পাকিস্তান খেলতে না আসে তার ছোট ভাইয়ের প্রতি দরদ দেখাতে গিয়ে, তবে তারাও না আসতে পারে। সেই জায়গায় আফ্রিকা থেকে উগান্ডা খেলতে পারে। যাই হোক, সেই সমস্ত আলোচনা হচ্ছে। নাথিং ফাইনাল, এখনো কিছু ফাইনাল না। তবে এইটুক, পাকিস্তান একটি গেম খেলতেছে এবং বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চূড়ান্তভাবে দায়ী পাকিস্তান। আর বাংলাদেশের অতি উৎসাহী পাকিস্তানি মনোভাবাপন্ন যারা রয়েছে, তারা ওই পাকিস্তানের ফাঁদে পা দিয়েছে। কিন্তু পাকিস্তান খেলতে যাবে না, শেষ পর্যন্ত সেটা হবে না। পাকিস্তান বাংলাদেশকে মাঠে নামিয়ে তারা কেটে পড়বে। দু একটি কারণ উসিল্লা এরই মাঝে পাকিস্তান বলা শুরু করেছে, বাংলাদেশের না, তারা খেলতে গেলে কালো বেজ ধারণ করবে। কি বাংলাদেশ কি মারা গেছে? বাংলাদেশ ক্রিকেট কি ডেড যে তারা ওখানে গিয়ে কালো বেশ ধারণ করবে? তারা নাকি ভারতের সঙ্গে শুধু একটা খেলা খেলবে না, তাতে কি হলো? এরকম কথাবার্তা পাকিস্তানের ধান্দাবাজি, বাটপারি, রাজনীতিতে নিয়ে, খেলা নিয়ে, সমাজ নিয়ে, জীবন নিয়ে, সবকিছু নিয়ে। তাই এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশকে যে ধরনের আশকারা দিচ্ছে, তার পরিণতি বাংলাদেশের ক্রিকেটটি শেষ পর্যন্ত ধ্বংস হওয়ার মুখে বলা যায় নিশ্চিত। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আগামীকালকে অপেক্ষা করুন। ধন্যবাদ।